Hello everyone. Hello all of my beloved students. This is my new biology channel only for you, named as Onkuran Biology Class. Now I have started for you these classes. So please at first all of you subscribe the channel and like it. Today I am going to start the classes of class 10 biology, and the chapter is life processes অর্থাৎ জীবন প্রক্রিয়াসমূহ, and the topic is nutrition in plants. এবার তাহলে আমরা আমাদের বিষয়বস্তুতে আছি। আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমরা বলেছি যে দশম শ্রেণীর বায়োলজির জীবন প্রক্রিয়া বা লাইফ প্রসেস। তো এই বিষয়টা জানতে গেলে আমরা প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কি জানি যে জীবিত এবং জীবিত নয় এই যে দুইটা বিষয় এর মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ হাউ ডু উই টেল দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ দ্য অ্যালাইভ অ্যান্ড হোয়াট ইজ নট অ্যালাইভ। আসলে জীবিত বলতে আমরা বুঝি যে কতগুলি বৈশিষ্ট্য বা কতগুলি প্রক্রিয়া বা কতগুলি পদ্ধতি বহিঃপ্রকাশ, তাদেরকে আমরা বলি জীবিত। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য বা লক্ষণ বা কোনো প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটে না তাদেরকে আমরা বলি জীবিত নয়। তাহলে একটা কথা পরিষ্কার যে একটা জীবের কতগুলি প্রক্রিয়ার সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে তার জীবন প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সংঘটিত হয়। তাহলে একটা জীবের বিভিন্ন প্রকার প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াগুলির মাধ্যমে একটা সার্বিক জীবন প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি বলি উদাহরণ কি প্রক্রিয়াগুলি, যেমন পুষ্টি বা নিউট্রিশন, শ্বসন বা রেসপিরেশন, সংবহন বা সার্কুলেশন, রেচন বা এক্সক্রিশন এবং জনন বা এর প্রোডাকশন, এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা জীবের জীবন প্রক্রিয়া সম্পন্ন। তাহলে জীবন প্রক্রিয়া বলতে আমরা তাহলে কি বুঝি? কতগুলি বৈশিষ্ট্যের বা প্রক্রিয়ার সমাহার, যেটাকে আমরা বলি লাইফ প্রসেস বা জীবন প্রক্রিয়া। আজকে যে প্রক্রিয়াগুলির কথা বললাম জীবের, সেই প্রক্রিয়াগুলি থেকে আমরা আজকে নিউট্রিশন বা পুষ্টি এই প্রক্রিয়াটা নিয়েই আলোচনা করব, এবং বিশেষ করে আজকে আলোচনা করব উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া, নিউট্রিশন ইন প্ল্যান্টস। তো উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া আলোচনা করতে গেলে আমাদের এই পুষ্টি প্রক্রিয়াটার জন্য প্রথমেই জানতে হবে পুষ্টি বা নিউট্রিশনটা কি। আসলে জীবের পুষ্টি বা নিউট্রিশন যদি আমরা জানতে চাই, আমরা বলবো পুষ্টি বলতে আমরা বুঝি বা নিউট্রিশন বলতে আমরা বুঝি জীবের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণ, এগুলি বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে, সংশ্লেষ এবং আত্তীকরণ এটা বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে, এই প্রক্রিয়াগুলির সম্মিলিতভাবে জীবের যখন বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং শক্তির রূপান্তর ঘটে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি কি পুষ্টি বা নিউট্রিশন। তাহলে এখানে আমি দুইটা জায়গা বললাম, একটা উদ্ভিদের পুষ্টির কথাও বললাম, একটা প্রাণীর পুষ্টির কথাও বললাম। যদিও আজকে আমরা উদ্ভিদের পুষ্টির কথাটাই বলবো, কিন্তু এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে উদ্ভিদের পুষ্টির দুইটা পর্যায় থাকে। কি কি? একটা কি সংশ্লেষ অর্থাৎ সিনথেসিস, আর একটা কি আত্তীকরণ অর্থাৎ এসিমিলেশন। ওইদিকে প্রাণী পুষ্টির ক্ষেত্রে কি কি থাকে? খাদ্য গ্রহণ মানে ফিডিং, পরিপাক মানে ডাইজেশন, শোষণ অ্যাবজর্পশন, আত্তীকরণ এসিমিলেশন এবং অপাচ্য অংশের বহিষ্করণ দ্যাট ইজ ইজেশন।
অর্থাৎ এগুলো হলো প্রাণী পুষ্টির বিভিন্ন পর্যায়গুলি। তো এবার আসি আমরা, যেহেতু আজকে উদ্ভিদ পুষ্টি নিয়ে কথা বলবো, আমরা উদ্ভিদ পুষ্টি সম্পর্কে দিয়ে আলোচনাগুলি করি। উদ্ভিদের পুষ্টি সম্পর্কে জানতে গেলে আমাদের উদ্ভিদের পুষ্টিটাকে দুই ভাগে ভাগ করা হয়, 2 টাইপস অফ প্ল্যান্ট নিউট্রিশন। উদ্ভিদের পুষ্টি, ঠিক আছে, উদ্ভিদের পুষ্টির দুই প্রকার। এক প্রকার কি স্বভোজী পুষ্টি, অর্থাৎ অটোট্রফিক নিউট্রিশন। নাম্বার 2 পরভোজী পুষ্টি, অর্থাৎ হেটারোট্রফিক নিউট্রিশন। তাহলে উদ্ভিদের পুষ্টিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, অর্থাৎ 2 টাইপস অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস। One is autotrophic nutrition, another is heterotrophic nutrition. তাহলে এবার আসি আমরা স্বভোজী পুষ্টি বা অটোট্রপিক নিউট্রিশন কাকে বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে, অর্থাৎ যে পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেদের দেহে প্রস্তুত তৈরি করতে পারে এবং তার সাহায্যে তারা পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে, এ ধরনের উদ্ভিদকে আমরা বলি কি স্বভোজী উদ্ভিদ, এবং তাদের যে পুষ্টি প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি কি স্বভোজী পুষ্টি। তাহলে এই থেকে আমরা একটা সুন্দর উদাহরণ নিতে পারি যে এই যে উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়ার প্রয়োজন হয়, তাহলে সেই প্রক্রিয়াটার নাম কি? আমরা সেই প্রক্রিয়াটা জানবো কি, সেই প্রক্রিয়াটার নাম হলো কি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। ঠিক আছে, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আমরা বলতে মূলত বুঝি কি উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি সালোক সংশ্লেষ। এটা বিস্তারিত যদি আমরা জানতে চাই তাহলে এখানে দেখো চিত্রের আকারে আমি সুন্দর বুঝিয়েছি যে সবুজ উদ্ভিদে সূর্যালোকের উপস্থিতিতে মনোরম দ্বারা শোষিত জল, বায়ুমণ্ডল থেকে পত্রম দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ অর্থাৎ C6H12O6 এবং অক্সিজেন অর্থাৎ যতটা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় ঠিক ততটা অক্সিজেন পরিবেশে মুক্ত করে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। আমরা যদি তার বিশ্লেষণ করি, ফটোস প্লাস সিনথেসিস, অর্থাৎ ফটো মানে আলোক বা লাইট, সিনথেসিস মানে সংশ্লেষ, অর্থাৎ আলোকের উপস্থিতিতে যখন কিছু সংশ্লেষিত হয় তখন তাকে আমরা বলি কি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। ঠিক আছে, তো এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের একটা রাসায়নিক সমীকরণ আছে, আমি রাসায়নিক সমীকরণটা লিখি এখানে। 6CO2 প্লাস 12H2O সূর্যালোক অর্থাৎ সানলাইট বাই ক্লোরোফিল C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2, এটা সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। এখানে দেখি আমরা যে সালোক সংশ্লেষের প্রক্রিয়ার জন্য কি কি উপাদানের প্রয়োজন। দেখো আছে সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড এবং জল। এই চারটে উপাদানের পাতায় যখন উপস্থিত হয় তখন পাতার মধ্যে একটা প্রক্রিয়া সংঘটিত হয় এবং যার ফলে তৈরি হয় গ্লুকোজ এবং অক্সিজেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু সালোক সংশ্লেষ। ঠিক সমীকরণে সেটা বোঝানো আছে যে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিল এই চারটি উপাদান একত্রিত হয়ে কি তৈরি করে গ্লুকোজ, দ্যাট ইজ C6H12O6, জল এবং
আমি বলেছি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় ঠিক সেই পরিমাণ অক্সিজেন পরিবেশে বর্ধিত হয়। দেখো এখানে 6 6 অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছিল, ঠিক 6 পরিবেশে বর্ধিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষ। এখন সালোক সংশ্লেষটা কোথায় ঘটে যদি বলি? আমরা বলি সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদের পাতায় ঘটে। তাহলে পাতায় কেন সরাসরি থাকতে চায়? উদ্ভিদের অন্যান্য অঙ্গগুলি আছে, সেখানে না ঘটে পাতাই বা ঘটে কেন? এই যে আমি একটা পাতার ছবি এখানে দেখাই তোমাদের, এই যে দেখো একটা সবুজ পাতার ছবি। এই পাতার মধ্যে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটাকে আমরা সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলি। কারণটা কি? এই পাতার কিনারায় কতগুলি ছোট ছোট, পাতার ত্বকে কতগুলি ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলিকে আমরা বলি কি? পত্ররন্ধ্র। আমরা এখানে সংজ্ঞায় বলেছিলাম বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই পত্ররন্ধ্র দ্বারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়। সালোক সংশ্লেষটা সংঘটিত হয় পাতার একটা বিশেষ কলায় বা বিশেষ টিস্যুতে, যার নাম মেসোফিল টিস্যু। সেই মেসোফিল টিস্যুটা থাকে পাতার উপরের ত্বক এবং নিচের ত্বকের মাঝখানে একটা প্যারেনকাইমা সমৃদ্ধ ক্লোরোফিল কলাস্তর থাকে, যেই কলাস্তরটাকে আমরা এক কথায় বলি মেসোফিল কলাস্তর অর্থাৎ মেসোফিল টিস্যু। সেই জায়গাতে সালোক সংশ্লেষটা সংঘটিত হয়, আর সেই মেসোফিল টিস্যুটা থাকে এই পাতার মধ্যে। পাতাটা দেখো একটা প্রসারিত পাতা, এবং খুব বেশি পরিমাণ সূর্যালোক সে শোষণ করতে পারে, কারণ সূর্যালোক সালোক সংশ্লেষের একটা প্রয়োজনীয় উপাদান। ঠিক আছে, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে। এই যাবতীয় বৈশিষ্ট্যগুলি পাতায় থাকার জন্যই আমরা পাতাটাকে কি বলি? সালোক সংশ্লেষের উপযুক্ত স্থান। পরিষ্কার কথাটা? এবার আমরা বলবো, এই যে বললাম পত্ররন্ধ্র, যে পত্ররন্ধ্র বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং বায়ুমণ্ডলে অক্সিজেন পত্ররন্ধ্র দ্বারা বাইরে বেরিয়ে আসে। সেই পত্ররন্ধ্র দেখো, আমি বোর্ডের ছবিও আছে, আমি এখানে একটা মডেলও দেখি। এই যে একটা পত্ররন্ধ্র, বললাম পাতার কিনারায় কতগুলি ছোট ছোট ছিদ্র থাকে বা পাতার ত্বকে কতগুলি ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাদের দেখার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। এই যে একটা ছোট ছিদ্র, হলুদ কালারের যে ছিদ্রটা আছে, এখানে যে খালি জায়গাটা আছে, এটাকে আমরা বলি কি? পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্রটা দুপাশ থেকে দুইটা রক্ষী কোষ বা গার্ড সেল থাকে, যে গার্ড সেলগুলি পত্ররন্ধ্রকে প্রোটেক্ট করে রাখে। ঠিক আছে, আর এই প্রোটেকশনকারী যে সেলগুলি, যেগুলিকে আমরা বলি কি? গার্ড সেল। তো পত্ররন্ধ্রগুলি খুলতে এবং বন্ধ করতে কে সাহায্য করে? এই গার্ড সেলগুলি সাহায্য করে। তাহলে যদি বলি আমরা পত্ররন্ধ্রটা কি? যে পাতার ত্বকের মধ্যে যে ছোট ছোট ছিদ্রগুলি থাকে তাদেরকে বলা হয় কি? পত্ররন্ধ্র। আর পত্ররন্ধ্রটা কি করে? দুইটা রক্ষী কোষ দ্বারা সুরক্ষিত থাকে, এবং রক্ষী কোষগুলি পত্ররন্ধ্রকে খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে। পত্ররন্ধ্রের কাজ কি যদি বলি? এরা গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে। কিভাবে করে দেখো, এই যে ধরো আমার হাতের মাঝখানে, তার মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা নেই তো। এবার দেখো আছে, এই দেখো এই, তাহলে এই যে দুইটাকে আমরা বলি গার্ড সেল। মাঝখানে যে হোলটা, সেটাকে আমরা বলি কি? স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই গার্ড সেলগুলি স্টোমাটাকে খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে, এবং তখনই পাতার ভেতরে কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে ভেতরে ঢুকে এবং পাতার মধ্য থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনটা পরিবেশে বেরিয়ে আসে। এই প্রক্রিয়ায় তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি। এখন ব্যতিক্রমী কিছু প্রশ্নও থাকে আমাদের, যে আমরা তো বললাম এতক্ষণ যে সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। এমন কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে সালোক সংশ্লেষ করতে পারে না। তারা কি উদ্ভিদ? তারা মিউকর, অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা, এরা তাদের মধ্যে ক্লোরোফিল থাকে না, ফলে তারা সালোক সংশ্লেষ করতে পারে না। আবার এমন কিছু প্রাণী আছে যাদের মধ্যে কি হয়? সালোক সংশ্লেষ সংঘটিত হয়। তারা এরা ইউগ্লিনা, ক্রাইসামিনা, কারণ এদের মধ্যে ক্লোরোফিল থাকে। আবার আমরা উদ্ভিদের ক্ষেত্রে এই যে বললাম উদ্ভিদের পাতায়, এই মূলে, মাটির নিচে মূলে কিন্তু সালোক সংশ্লেষ হয়। বলি কেন হয় না? কারণ মাটির নিচে মূল পর্যন্ত এই যে সালোক সংশ্লেষের উপাদান সূর্যালোক মাটির নিচে মূল পর্যন্ত পৌঁছায় না।
মূলের মধ্যে ক্লোরোফিল থাকে না। তাহলে এই উপাদানগুলি যদি মূলে গিয়ে না পৌঁছাতে পারে তাহলে অটোমেটিক্যালি তাদের ক্ষেত্রে কি হয় না, সালোক সংশ্লেষ হয় না। অর্থাৎ প্রশ্ন থাকে মূলে সালোক সংশ্লেষ হয় না কেন। আবার সেই ক্ষেত্রেও ব্যতিক্রম আছে, এমন কিছু উদ্ভিদ আছে যাদের মূলেও সালোক সংশ্লেষ হয়, যেমন গুলঞ্চ নামক উদ্ভিদে সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, এবার আসি আমরা এই সালোক সংশ্লেষটা আমরা সরাসরি বললাম কি কখন ঘটে, দিনের বেলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। এই সালোক সংশ্লেষের আবার দুইটা দশা থাকে, দুইটা ফেজ থাকে সালোক সংশ্লেষের, একটা ডার্ক ফেজ আর একটা লাইট ফেজ। যদি লাইট ফেজ বা আলোক দশা বলি সেটা কখন ঘটে, সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। ডার্ক ফেজ বা অন্ধকার দশা বলি এটা কখন ঘটে, সেটাও কিন্তু দিনের বেলায় ঘটে কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে ঘটে। তাহলে এই দুইটা দশাও ঘটে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময়। ঠিক আছে তো, তাহলে এই গেল আমার উদ্ভিদের যে খাদ্য তৈরির প্রধান যে প্রক্রিয়াটা, অর্থাৎ উদ্ভিদের জীবন প্রক্রিয়ার প্রধান যে উদাহরণটা কি নাম, সালোক সংশ্লেষ। গেল আমার স্বভোজী পুষ্টি প্রক্রিয়া। এবার আসি আমরা পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টিকে আমরা যদি সংজ্ঞা জানতে চাই কি বলবো, যে পুষ্টি প্রক্রিয়া বা যে উদ্ভিদগুলি তাদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্য স্বভোজী জীবের উপর নির্ভর করতে হয়, তাদের থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে নিজের জীবিকা নির্বাহ করতে হয়, তাদেরকে বলা হয় কি পরভোজী বা হেটারোট্রপিক নিউট্রিশন। এই পরভোজী বা হেটারোট্রপিক নিউট্রিশনকে আমরা আবার ভাগ করি চার ভাগে। একটা কি পরজীবী বা প্যারাসাইট, 2 নম্বর কি মৃতজীবী বা স্যাপ্রোফাইট, 3 নম্বর কি মিথজীবী বা সিম্বায়োটিক, এবং 4 নম্বর কি পতঙ্গভুক বা ইনসেক্টিসাইড। তো এই যে 4 প্রকার, এর মধ্যে পরজীবী বলতে আমরা কি বুঝি, যারা অন্য সবুজির উপর নির্ভর করে তাদের থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, তাদের পরজীবী বলা হয়। যেমন স্বর্ণলতা, র্যাফলেশিয়া, এগুলি পরজীবী। মৃতজীবী বলতে আমরা কি বুঝি, যারা মৃত গলিত পচনশীল বিভিন্ন জৈব বস্তুর উপর জন্মায় এবং তাদের কাছ থেকেই খাদ্যদ্রব্য সংগ্রহ করে তাদের পুষ্টি সম্পন্ন করে, তাদের মৃতজীবী বলা হয়। যেমন ব্যাঙের ছাতা বা এগারিকা আছে কেন বলি, মিউকর ইত্যাদি। তারপর আছে কি মিথজীবী, খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা। মিথজীবী যারা, তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে। যেমন লাইকেন, শৈবাল এবং ছত্রাক একত্রে বসবাস করে, তারা একে অপরকে সহযোগিতা করে, তারা জীবিকা নির্বাহ করে। লাস্টে যেটা আছে পতঙ্গ, অর্থাৎ পতঙ্গ ধরার জন্য তাদের দেহে এমন কতগুলি ফাঁদ সৃষ্টি করে, সেই ফাঁদের মধ্যে পতঙ্গ আকৃষ্ট হয়ে সেই পতঙ্গ থেকে নাইট্রোজেন জাতীয় প্রোটিন এর অভাব পূরণের জন্য তাদের দেহ থেকে, পতঙ্গের দেহ থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে তারা পুষ্টি সম্পন্ন করে, যাদেরকে আমরা বলি পতঙ্গ। এবং কলসপত্রী, সূর্যশিশি, পাতাঝাজি। আমি তার একটা ছোট্ট নমুনা দেখাই। কলসপত্রী, এই দেখো কলসপত্রী একটা উদ্ভিদের যে কলসটা, যে পাতার অগ্রভাগটা এরকমভাবে পরিবর্তিত, একটা কলসের আকার ধারণ করে, উপর একটা ঢাকনা থাকে। যখনই পতঙ্গগুলি আকৃষ্ট হয়ে তার কাছে আসে, এখানে বসে ঢাকনাটা পড়ে যায়, পতঙ্গটা ভেতরে আসে এবং তার থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে তারা। এইভাবে পতঙ্গ উদ্ভিদ নিজের পুষ্টি সম্পন্ন করে। তো এই গেল সব পরভোজী উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া। মোটামুটি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা উদ্ভিদের পুষ্টি সম্পর্কিত আলোচনা। উদ্ভিদ তার যে জীবন প্রক্রিয়ার পরিচালনার জন্য পুষ্টি কীভাবে সাহায্য করে, এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আগে আমি এখানে একটা কথা বলবো, আমরা যে বিভিন্ন ছবিগুলির কথা দেখিয়েছি বা বোর্ডে আছে যেগুলি, এই ছবিগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে যেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ছবি দেওয়ার কথা সেখানে ছবি ব্যবহার করলে দেখবে তোমাদের নাম্বার স্কোরিংটা খুব ভালো হবে। আজকে আমরা এতটুকু রাখছি। তবে আবারও বলছি, অঙ্কুরন বায়োলজি ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই এবং ক্লাসগুলি খুব ভালো করে ফলো করবে।
বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং যত বেশি ছাত্রছাত্রীর কাছে আমার এই কথাগুলি পৌঁছায় ততই আমি মনে করব যে আমার এই পাঠদানটা সাফল্য হয়েছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আবার আসছি নেক্সট ক্লাসে।